স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গামছায় চেতনানাশক ব্যবহার করে শিশুদের অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণ ও নিখোঁজের কয়েকটি ঘটনায় কানাইঘাটের লালারচর গ্রামে ছড়িয়ে পড়েছে গামছা আতঙ্ক। পুলিশ বলছে নিখোঁজ শিশুকে খুঁজে বের করতে জোর তৎপরতা চলছে। অপহরণের ঘটনা এড়াতে প্রশাসনের যথাযথ ভূমিকা চায় গ্রামবাসী। মারওয়ান হোসেন ও মাহমুদুল হাসান শাফি কানাইঘাটের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। পরিবারের অভিযোগ, অক্টোবর ও নভেম্বর মাসে গামছায় চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে এলাকা থেকে শিশু দুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পরদিন হাত পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় শাফিকে নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়। আর অপহরণের দিন কৌশলে সিএনজি অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা পায় শিশু মারওয়ান। আমার সাইডে আইয়া রুমাল খান্দি বাড়ি মারছেন। বাড়ি মারার পরে আমি আর কিছু খাইতে পারছি না। সিএনজি থেকে আমি ফাল মারছি, যে ফাল মারিয়ে আইছি, দৌড়িয়ে আইছি। এরে হয়তো নিখোঁজ হিসাবে নেওয়ার জন্য চেষ্টা করছে। অপহৃত শাফি ও মারওয়ানের সন্ধান মিললেও এখনও নিখোঁজ ইউসুফ হাসান নামের আরেক মাদ্রাসা ছাত্র। অভিযোগ, গত 6 অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সে উধাও। এই ছেলেটাকে কেউ কোনো প্রলোভন দিয়ে যে নিয়ে যাবে, চলাফেরার মাধ্যমেও এমন কোনো কিছু প্রকাশ পায়নি যে সে নিজ ইচ্ছাকৃতভাবে চলে যাবে। কোনো সুন্দর পাইয়ার না চাই, আপনারা মেলবানে খুলে আইসুন। আশা করি আপনাদের মাধ্যমে আমি কোনো একটা বাধা আসার পাইব বা পাইতাম। 2 মাস পেরিয়ে গেলেও এখনো প্রশাসন আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেনি। এসব রহস্যময় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে ইউসুফের সন্ধান ও অপহরণের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। আপনি যে বিষয়টা বললেন এই পর্যন্ত এটা আমাদের নলেজে নাই, যে গামছা দিয়ে যে লোকদেরকে নিয়ে যায় বা যারা ফেরত আসছে, তো আমরা আমাদের অফিসার পাঠিয়েছি ওইখানে, দেখি যে এই বিষয়ে যদি হয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। গামছায় চেতনানাশক মিশিয়ে অপহরণ আতঙ্কের অবসান চায় গ্রামবাসী। পাশাপাশি এমন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি স্থানীয়দের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের সম্পদের হিসেব জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ঢাকায় 2টি ফ্ল্যাট, 2টি প্লট, নগদ ও ব্যাংক আমানত মিলিয়ে 71 লাখ টাকা সহ আরও কিছু স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দেন তিনি। রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয়ে দুদক চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের জানান, অন্য কমিশনাররাও তাদের সম্পদ বিবরণী জমা দেবেন। এর বাইরে কোনো সম্পদ পেলে তা বাজেয়াপ্ত করতে পারবে সরকার। দুদক চেয়ারম্যান জানান, বসিলাতে তার 1,500 বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেখানে আরও 700 বর্গফুট নেয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বাচলের স্ত্রীর সঙ্গে 5 কাঠা জায়গা রয়েছে। বিসিএস প্রশাসন সমিতির সদস্য থাকায় সেখানে 8 সদস্যের জন্য 10 কাঠার মধ্যে তার নিজের ভাগে 1.25 কাঠা পড়বে। এছাড়া রাজুকের একটি প্লটের জন্য 75,000 টাকা জমা দিয়েছিলেন। তবে আজ পর্যন্ত সেটা নিষ্পত্তি হয়নি বলে জানান মোহাম্মদ আব্দুল মোমেন। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত, এর দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। প্রায় 4 বছর আগে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল সচল হচ্ছে আবার। আগামী মৌসুমে উৎপাদনে ফিরবে রংপুরের শেতাবগঞ্জ ও শ্যামপুর কারখানা। এতে খুশি আখ চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে শিগগিরই জোর দিতে হবে উন্নত জাতের আখ চাষ, কারখানা সংস্কার, জনবল নিয়োগ ও আখ ব্যবস্থাপনা নীতি প্রণয়নে। অব্যাহত লোকসান ও আখ সংকটের কথা বলেই 60-এর দশকে প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত 15টি চিনিকলের 6টি বন্ধ করা হয় 2020 সালের ডিসেম্বরে। বেড়ে যায় আমদানি নির্ভরতা। আন্দোলন গড়ে তোলেন বেকার হয়ে পড়া শ্রমিক ও আখ চাষিরা। সরকার 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগে চিনিকলগুলো পুনরায় চালুর আশা দেখালেও তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর জোরালো হয় কারখানা চালুর দাবি। 15 ডিসেম্বর আখ মাড়াইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে আনন্দ মিছিল বের করেন চাষি শ্রমিকরা।
তারা বলছেন, সিন্ডিকেটকে পাত্তা না দিয়ে কাটাতে হবে সংকট। উন্নত জাতের আখ চাষে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি পূরণ করতে হবে কৃষকের ন্যায্য অধিকার। চিনিকল যদি চালু হয় অতি দ্রুত সময়ে, তাহলে এখানকার প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এই সুগার মিল এই সিটির মধ্যে যাতে না থাকে, এই সুগার মিল এই সিটির মধ্যে না থেকে দ্রুত বাস্তবায়নের দিকে যায়, আমরা আবারও আখ চাষ করব। এদিকে ভুলের পুনরাবৃত্তি না করে চিনির পাশাপাশি উপজাত পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আর প্রজ্ঞাপন জারি হলেও এখনও তা হাতে পাননি বলে দাবি কারখানা ব্যবস্থাপকের। আমরা আশা করি যে সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক শীঘ্রই আক্রমণ কার্যক্রম শুরু করতে পারবো। যে ত্রুটিগুলো দেখিয়ে চিনিকল বন্ধ করার চেষ্টাটা করা হয়েছিল, আমরা চাইব এবার যেন সেই ত্রুটিগুলো আর রাখা না হয়। জেলা প্রশাসক জানান, পুরনো কর্মচারীদের শপথে বহাল সহ সংকট মেটাতে আন্তরিক সরকার। আখ চাষি যারা, তাদের জন্য এটা অবশ্যই একটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে এবং আমরা আশা করব যে আখ চাষিরা আবার তাদের নতুন উন্মাদনা অনুপ্রাণিত হয়ে এই কাজে আবার করতে নিয়োজিত হতে পারবে। যারা আখ চাষের সাথে জড়িত থাকবে, আখ মানের সাথে জড়িত থাকবে, সেই সকল ব্যাপারে নিশ্চয়ই জনবলের ব্যাপারে তাদের নিশ্চয়ই চিন্তাভাবনা থাকবে। শিগগিরই চিনি কলগুলো উৎপাদন ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে সরকার, এমন আশা সংশ্লিষ্টদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে টিউলিপকে। এ সময় নিজের অবস্থান তুলে ধরেন তিনি, যদিও জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি টিউলিপ। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এর আগে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রায় $400 কোটি আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। তার বিরুদ্ধে অভিযোগ, 2013 সালে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার সাথে বাংলাদেশ সরকারের আলোচনায় মধ্যস্থতা করেন টিউলিপ। ওই ব্রিটেনের লেবার পার্টির কাউন্সিলর ছিলেন তিনি। স্বপ্ন ছিল পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হবেন, প্রবাসে থাকা বাবাকে ফিরিয়ে আনবেন বাড়িতে, হাল ধরবেন পরিবারের। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র শিহাবের। সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামের শফিউদ্দিন শাহানা দম্পতির বড় সন্তান শিহাব আহমেদ গত 4 আগস্ট এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন তিনি। সন্তান শোকে বাকরুদ্ধ মা, মানসিকভাবে বিপর্যস্ত বাবা প্রবাসী শফিউদ্দিনও। শিহাবের স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে বাবার পাশে দাঁড়াবার, হাল ধরবেন সংসারের, কিন্তু সে স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল। বেটারও কষ্ট করে লেখাপড়া করে, বেটার যে বড় স্বপ্ন ছিল, বড় সম্পদ, বড় ছেলে সন্তানই মানে বড় সম্পদ, সেই সম্পদই আমরা ছাড়িয়ে গেছি। শিহাবের যমজ 2 সহোদর বড় হয়ে গড়তে চান ভাইয়ের স্বপ্নে দেখা নতুন এক বাংলাদেশের। ভাইয়ের স্বপ্ন আমাদেরকে বলতো, তোমরা পড়াশোনা করে আমার থেকেও মানে বড় একটা হইতে পারো, আমার জানি সম্মান, মা বাবার সম্মান যাতে উচ্চমাত্রায় হয়, তার জন্য তোমরা চেষ্টা করবা। আমার ভাই ছিল হলো খুবই সরল, ছোটবেলা থেকে দেখতাম যে সে হলো ওই মানুষের কল্যাণে সে সাহায্য করতো। স্বজনদের দাবি, শিহাবের স্বপ্ন পূরণে এগিয়ে আসুক অন্তর্বর্তী সরকার, চান হত্যাকাণ্ডের ন্যায় বিচার। সরকার যেন অতি তাড়াতাড়ি এই শিহাবের আম্মা এবং ওর 2টা ভাই আছে, এদের চলার জন্য এবং চাকরি বাকরি জানি পায়। এদিকে নিহত ও আহতদের তালিকা চূড়ান্ত করে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে প্রশাসন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের যে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে, সেখান থেকে সরকারিভাবে সকল নিহত পরিবারকে অনুদান প্রদান করা হবে সরকারিভাবে, এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকার। আমরা তালিকা সম্পন্ন করে সরকারের কাছে পাঠাবো, সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা ওটা বাস্তবায়ন করব। যাদের রক্তে নতুন বাংলাদেশ, তাদের রক্তের ঋণ পরিশোধে স্বীকৃতি আসুক শহীদের, পরিবারগুলো পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। পৌষে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। রায়হান, এই আবহাওয়ায় জনজীবনের উপর প্রভাব কেমন পড়ছে, বিস্তারিত জানাবেন।
জি, সুনন্দা, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতোই শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। পৌষের চিরচেনা শীতের যে রূপ সেটি যদিও এখন নেই, তারপরও গত কয়েকদিন ধরে আমরা শীতের তীব্রতা লক্ষ্য করছি। গতকাল কিন্তু জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল, জেলায় তাপমাত্রা কমে নেমে এসেছিল 9.4 ডিগ্রি সেলসিয়াসে। তবে আজকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে কিন্তু 11.5 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এরপর কিন্তু আমরা গতকাল সন্ধ্যার পর থেকে দেখেছি সড়ক মহাসড়ক কুয়াশায় ঢেকে গিয়েছিল, রাতভর বৃষ্টির মতো কুয়াশা ধরেছে। সকাল থেকেও কিন্তু কুয়াশার পরিমাণ ছিল, তবে বেলা 8টা নাগাদ সূর্যের মুখ দেখায় কুয়াশার পরিমাণ কিছুটা কমতে শুরু করে। তবে সূর্যের উত্তাপ না থাকায় কিন্তু এখন পর্যন্ত শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সেই সাথে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া হালকা পরিমাণে বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। তো এই শীত এলে কিন্তু জেলার যা নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ রয়েছেন, শ্রমজীবী, তাদের কিন্তু ভোগান্তির কম থাকে না। তাদের বরাবরই শীতের ভোগান্তির মধ্যে পড়তে হয়। যারা সকালবেলা কাজের সন্ধানে বের হন, নদীতে পাথর তোলেন, পাথর শ্রমিক, বালি শ্রমিক, তাদের কিন্তু কাজে অনেকটাই ব্যাঘাত ঘটে এবং তাদের ভোগান্তির কমতি নেই। অনেকেই কিন্তু জেলার মানুষজন শীত নিবারণের জন্য আগুন পোহাতে আমরা দেখেছি। তো জেলায় এ পর্যন্ত যে শীত বস্ত্রগুলো এসেছে 13,000-এর বেশি কিছু, এই শীত বস্ত্র কিন্তু চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল। যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে জেলা জুড়ে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখে যারা তাদের ভোগান্তি লাঘব করা যায়। তো এই শীতে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই শীতের পরিমাণ আর এই ডিসেম্বরের শেষে কিন্তু আরো বাড়তে পারে বলে জানিয়েছে আমাদেরকে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। শীতের আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় শীতের প্রভাব বয়স্ক এবং শিশুদের উপর কেমন দেখছেন? হাসপাতালগুলোর কি পরিস্থিতি? শীতের যে প্রভাব, সে প্রভাব যতই বাড়ছে ততই যে ঠান্ডাজনিত যে রোগ রয়েছে সেই রোগে কিন্তু বয়স্ক এবং শিশু যারা আছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। যার কারণে বলা যায় যে বয়স্করা যেমন হাসপাতালে ছুটছে, অনুরূপভাবে শিশু যারা আছে তারা কিন্তু অভিভাবকরা তাদেরকে নিয়ে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদেরকে নিয়ে হাসপাতালে ছুটে আসছেন, শিশু হাসপাতালে ছুটে আসছে। এবং আমি রয়েছে খুলনা শিশু হাসপাতালটিতে, এবং এই হাসপাতালে বলা যায় যে 250,000 হাসপাতাল, এবং হাসপাতালে বলা যায় যে একেবারে পরিপূর্ণ রয়েছে ঠান্ডাজনিত যে রোগ, সেই রোগে শিশুদের আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা এখানে অবস্থান করছে। এবং এখানে যেমন নিউমোনিয়া, শিশু ডায়রিয়া, ঠান্ডাজনিত কারণের প্রকোপ আকারে ধারণ করছে বলা যায়, এবং খুলনার শহরের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে। আপনারা এই যে শিশু নিয়ে আসছেন, কি রোগ নিয়ে আসছেন? আমরা হচ্ছে ডায়রিয়া জনিত রোগ নিয়ে আসছি, ভর্তি হচ্ছি গতকালকে। বাথরুম এক ভাব হয়ে যাচ্ছে শুধু। এখন কি অবস্থা আপনার শিশুর? এখনো আশঙ্কার ভিতরে রয়েছে, ডাক্তার দেখবে সকাল 9:30, তারপরে জানাবে শিশুর অবস্থান কি। ধন্যবাদ আপনাকে। আপনি কোত্থেকে আসছেন ও কেন আসছেন? আমি আসছি নড়াইল থেকে। আমার বাচ্চার ডেলিভারির সময় মাথায় চাপ লাগছিল, তো সেই অবস্থায় আমি সাথে সাথে খুলনা শিশু হসপিটালে নিয়ে আসি। তো এখন এখানে চিকিৎসা চলতেছে। আমার বাচ্চাটা NICU ইউতে আছে। চিকিৎসা এখানে ভালো, খুবই উন্নত চিকিৎসা। যেখানে আশঙ্কাজনক ছিল সেখানে আমার বাচ্চা 90% প্রায় সুস্থতার দিকে। ধন্যবাদ আপনাকে। এবং এখানটায় যারা রয়েছেন অভিভাবকরা বলছে, ডাক্তারদের যে পরামর্শ সেটা হচ্ছে কি যে শিশু যারা আছেন, বয়স্ক যারা আছেন তাদেরকে যে ঠান্ডার থেকে দূরে রাখা যায় এই ব্যবস্থায় যেমন রাখতে বলেছে, অনুরূপভাবে যে থাকে যে রোগ প্রতিরোধ বাড়ে বা এই ধরনের খাবারের ব্যবস্থা রাখার চিকিৎসকদের পরামর্শ, এবং ঠান্ডার থেকে শিশুকে দূরে রাখার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। এটাই ছিল শেষ অবস্থা, সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নওগাঁয় আলু বীজ বপন ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে গেল মৌসুমের চেয়ে এবার আলু বীজের দাম দ্বিগুণ, সার ও কীটনাশক মূল্য বৃদ্ধি সহ উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় তারা। তারপরও আবহাওয়া অনুকূলে থাকলে আর বাজার দর ভালো পেলে লাভের আশা চাষিদের। আগাম আউশ, আমন ধান কাটা ও মাড়াই শেষে কৃষকদের মনোযোগ এখন আলু চাষে। বীজ সংগ্রহ, জমি প্রস্তুত ও সার কীটনাশক প্রয়োগ সহ নানা কাজে ব্যস্ত তারা। কেউ ব্যস্ত আগাম চাষ করা আলু ক্ষেতের দেখাশোনায়।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় স্বপ্ন বুনছেন কৃষকরা। লাভের আশায় এবার গতবারের চেয়ে বেশি পরিমাণ জমিতে আলু চাষ করেছেন তারা। তবে এবছর আলু বীজের দ্বিগুণ দাম, সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বাড়ায় দুশ্চিন্তায় আলু চাষিরা। বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার প্রত্যাশা তাদের। ভালো ফলন হইলে ভালো ফল আশা করতে পারি। হলে ভালোই, না হলে ভালো। বীজের দাম বেশি তো, 5,000 টাকা মন এখন লাগে। সামনে এখন বর্তমানে এখন লাগানো কমে গেছে, 4,000 টাকা মন। গতবার ছিল 2,000 টাকা মন, এখন হচ্ছে আলুর বীজের দাম 4,000 টাকা। যদি দাম পাওয়া যায় তাহলে আমি লাভবান একটু হব কৃষক হিসাবে। কৃষি বিভাগ বলছে এবছর নওগাঁয় আলু চাষ হচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। সার কীটনাশক সহ সব উপকরণ কৃষক যাতে ন্যায্য মূল্যে পায় তার জন্য কাজ করছেন কর্মকর্তারা। আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা ধারণা করছি 5,000 হেক্টর জমিতে বেশি আলু উৎপাদন হবে। আমরা সার কীটনাশক সহ সকল প্রকার কৃষি উপকরণ কৃষক যাতে ন্যায্য মূল্যে পায় সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদার রেখেছি। নওগাঁয় চলতি বছর 21,270 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুর পৌরবাসীর নিত্যদিনের এক ভোগান্তির নাম ব্যাটারি চালিত অটোরিকশা। লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের বেপরোয়া গতির কারণে সড়কে হরহামেশা ঘটছে দুর্ঘটনা। তবে শিগগিরই পৌর এলাকার চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। চাঁদপুর পৌরসভার মির্জাপুর গ্রামের রাসেল গাজী 5 বছর বিদেশ কাটিয়ে গেল বছর দেশে ফেরেন। পুঁজি ও শ্রম দুটোই কম হওয়ায় উপার্জনের জন্য বেছে নেন অটোরিকশা চালানোর পেশা। জমানো টাকায় কিনেও ফেলেন একটি, নেমে পড়েন সড়কে। সে আয়ে চলছে তার সংসার। নিজের অটো নিজে চালাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে আসছি, এখন যদি অটো ড্রাইভার হিসাবে যদি একটু প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে একটু ভালো হয়। রাসেল গাজীর মতো এমন অনেকেই এখন এই পেশায় দাপিয়ে বেড়াচ্ছেন চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলি। এতে লাগছে না কোনো ড্রাইভিং লাইসেন্স। কিশোর ও নতুন চালকদের বেপরোয়া গতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্টার্টিং ধরতে পারে না, ধরতে পারে, ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায়, ওদের কোনো বয়স হয় না। প্রশিক্ষণ ব্যবস্থা করলে যারা নতুন অবস্থা হ্যাঁ ভালো হতো, আমগুলো ভালো হতো, যাত্রী লাগে ভালো হতো। পৌর এলাকায় লাইসেন্সধারী 2,626টি অটোরিকশা থাকলেও চলছে 4,000-এরও বেশি। এতে সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এদিকে চালকদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন পৌর প্রশাসক। ন্যায় হোক, অন্যায় হোক, বৈধ হোক, অবৈধ হোক, যেহেতু তাদেরকে আপনি অনুমতি দিয়েছেন, কাজে সেই হিসাবে তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হলে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনতেই হবে। চাঁদপুর পৌরসভাতে অনেক অটো এবং তারা অনেকেই প্রশিক্ষণ নাই তাদের অনেকেই, সেই জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে একটা প্রশিক্ষণের আয়োজন করছি। আগামী 2 সপ্তাহের মধ্যেই তাদের এই প্রশিক্ষণের কার্যক্রমটি আমরা সমাধান করতে চাই। অটোরিকশার সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও সনদ বাধ্যতামূলক করলে সড়কে শৃঙ্খলা ফিরবে মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। তীব্র শীতে চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। সদর হাসপাতালে 12টি শয্যার বিপরীতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন অন্তত 80 জন। তাদের বেশিরভাগই শিশু। শয্যা না পেয়ে থাকতে হচ্ছে মেঝেতে। এতে রোগীদের জটিলতা আরও বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যার জেলা হাসপাতাল। গেল 4 দিন ধরে অস্বাভাবিক হারে বাড়ছে ডায়রিয়া রোগী। 12 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি অন্তত 80 জন। তাই মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। আমি আসার পর চিকিৎসা পাইছি, কিন্তু জায়গা পাই নাই। 1 সপ্তাহে 400-র বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। চিকিৎসক ও নার্স কম থাকায় মিলছে না আকাঙ্ক্ষিত সেবা। আর যারা মেঝেতে থাকছেন তাদের অনেকের জটিলতা আরও বাড়ছে। সেবা নিতে এসে আপনার সিস্টারের কাছে যাচ্ছি, সিস্টার একটাই থাকছে। গত নভেম্বর থেকে বাচ্চা ডায়রিয়া রোগী অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা একটু হিমশিম খাচ্ছি যে আমাদের লোকবলের একটু সমস্যা আছে। হঠাৎ ডায়রিয়া সংক্রমণের জন্য রোটা ভাইরাসকে কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা দেখছি যে পানি শূন্যতা, আমরা যেটা বলি যে ডায়রিয়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পানি শূন্যতা, ডিহাইড্রেশন, সেটা নাই। অনেকেই আতঙ্কিত হয়েও ভর্তি হচ্ছে। আমাদের এই অল্প জনবলে আমরা আমাদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। আমাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। অন্যান্য যে জায়গাগুলোতে রোগীপত্র কম, সেই জায়গাগুলোতে বেডের অ্যারেঞ্জমেন্টটা করে বারান্দায় যাতে না থাকতে হয়। শীতের দিনে বারান্দায় বাতাস প্লাস ঠান্ডা, শিশু বাচ্চা তাদের জন্য থাকা খুবই কষ্টকর আমি জানি।
তো তাদের জন্য যাতে রুমের অ্যারেঞ্জমেন্টটা করা যায় অলরেডি আমি আরএম মহোদয়কে নির্দেশনা দিয়ে দিয়েছি। দ্রুত শয্যা বাড়ানোর পাশাপাশি জনবল সংকট দূর করে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রোগী ও তাদের স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।